সাগর থেকে সুসপ্তমে, তার আগে কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। পদ্ধতিগত নানান ত্রুটির অভিযোগ, তাই এসআইআর স্থগিত রেখে ত্রুটি সংশোধন করা হোক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এরপর কমিশনে পাল্টা চিঠি শুভেন্দু অধিকারীর। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি, মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইবো। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব। আমি মানুষের হয়ে কথা বলবো। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। সোমবার সাগরের মঞ্চ থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। এর আগে শনিবার তিনি কমিশনকে চিঠি দেন এসআইআর স্থগিত রাখার দাবি জানিয়ে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে পরিকল্পনাহীন, খামখেয়ালি ও সংবিধান বিরোধী প্রক্রিয়া চলছে। যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণ ছাড়াই এসআইআর চলছে। গোটা প্রক্রিয়া হয়ে উঠেছে ত্রুটিপূর্ণ এবং অবিশ্বাসের। কমিশনের নির্দেশ বারবার বদলাচ্ছে। হোয়াটসঅ্যাপ বা মেসেজে নির্দেশ দেওয়া হচ্ছে, যার লিখিত নোটিফিকেশন বা আইনি ভিত্তি নেই। এই অনিশ্চয়তা ও স্বেচ্ছাচারিতার ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে। 20-25 কিলোমিটার দূরে শুনানিতে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে বৃদ্ধ, অসুস্থ এবং সাধারণ মানুষকে। এই অপরিকল্পিত স্বেচ্ছাচারী এসআইআর অবিলম্বে স্থগিত করে ভুল সংশোধন করতে হবে। তা না হলে পরিণতি হবে ভয়াবহ। ভোটারকে বঞ্চনা এবং গণতন্ত্রের মূল কাঠামোর উপর সরাসরি আঘাত করা হবে। এর পাল্টা সোমবার কমিশনকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অপর্যাপ্ত প্রশিক্ষণের অভিযোগ ভুল। সকলেই জানেন, অনেক আলাপ আলোচনার পরে এসআইআর চালু হয়েছে। পশ্চিমবঙ্গে 50,000 বিএলও ও ইআরওদের ব্যাপক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়াতে স্বচ্ছতা রয়েছে। হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল চ্যানেলের মাধ্যমে নির্দেশ দেওয়া একটি আধুনিক ব্যবস্থা। এছাড়াও সব তথ্য মিলছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। লক্ষ লক্ষ ডেটা এন্ট্রি হচ্ছে, সবটাই নির্বিঘ্নে এবং রিয়েল টাইমে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভোটারদের নাম মোছার যে অভিযোগ, তা কল্পকাহিনী। শুনানিতে যাদের ডাকা হয়েছে তাদের বাড়ি থেকে শুনানি কেন্দ্রের গড় দূরত্ব 10 কিলোমিটার। দূর থেকে শুনানিতে যেতে হচ্ছে বলে রং চড়িয়ে প্রচার করা হচ্ছে। যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে বিভ্রান্ত করার চেষ্টা করলে কিছু তথ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। ইলেকশন কমিশন অনেক আগে থেকেই ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন, এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে। ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন, যে 40-50 লক্ষ বিএলওদের চাপ দিয়ে ইলেকশন কমিশন অনেক লেটে বহু জোন অবজারভার অ্যাপয়েন্ট করেছেন, 13 জন সম্ভবত, তাদেরকে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যাই করেন, বিরোধী দলনেতা সেটিকে নকল করেন প্যানিক রিয়াকশন থেকে। বাংলায় এসআইআর এর নাম করে যেভাবে বিজেপির চাপিয়ে দেওয়া নীতিগুলো বিজেপির সুবিধার জন্য তারা এখানে কার্যকর করার জুলুমবাজি চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, সেটা দেখে বিজেপি ভয় পাচ্ছে। আর উত্তর তো দেওয়ার কথা জ্ঞানেশ কুমারের। তারা যেহেতু এই জ্ঞানেশ কুমারদের নামিয়েছে, তাই এখন তাদের ঢাল হয়ে, তাদের হয়ে নামতে এইসব কথা বলছে। নিউজ 18 বাংলা। এসআইআরের শুনানি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। আর এবার আলিপুরদুয়ারের ফালাকাটায়। রাজ্যের একাধিক জেলায় শুনানিতে সোমবারও হয়রানির এক শেষ। মঙ্গলবার এসআইআর শুনানির দিন। তার আগে রবিবার বাড়ি থেকে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি, শুনানির আতঙ্কে আত্মহত্যা করেছেন নৃপেন ঘোষ। আলিপুরদুয়ারের ফালাকাটা, এখানকার ছোট শালকুমারের বাসিন্দা নৃপেন ঘোষ। বয়স 52।
দিন সাতেক আগে শুনানির নোটিশ পান। পরিবারের দাবি, এরপর থেকেই আতঙ্কে ভুগতে শুরু করেন নৃপেন। রবিবার রাতে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 2002 ভোট নাই দেখা নাম দিলে হয় নাই দেখা ওই মানে এসআইআর এর নোটিশ পেয়েছিল, নোটিশ আসছিল, ওই নোটিশ পাই এরকম কাজ করছে। আত্মহত্যা করলেন। ওনাকে অনেক বুঝাইতেছি, পাড়ার লোকে বুঝাইতেছি, আমিও বুঝাইতেছি। রঞ্জিত জানা, বয়স 82, থাকেন নদিয়ার কল্যাণীতে। সম্প্রতি বুকে অপারেশন হয়েছে, ঠিকমতো চলাফেরা করতে অসুবিধে। তার ডাক পড়েছে শুনানিতে। তাই গাড়িতে করে হাজির শুনানিতে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গাড়িতে চলে হিয়ারিং। হিয়ারিং এর জন্য এসআইআর হিয়ারিং। হ্যাঁ, উনি কি অসুস্থ? হ্যাঁ, অসুস্থ, ইন্টেস্টাইন অপারেশন হয়েছে। কোথা থেকে এসেছে? আমরা কল্যাণী থেকে এসেছি। আলিপুরদুয়ার শহরের নিউ টাউন বাজার রোড। এখানকার বাসিন্দা দীপক কুমার নাগ, তার স্ত্রী লক্ষ্মী। দুজনের বয়স 70 পার। অশক্ত শরীরে দম্পতি হাজির হিয়ারিং এ। সেখানে আবার দীর্ঘক্ষণ অপেক্ষা। তো এই যে এসআইআর এর কাগজ আসলো, বাড়িতে নোটিশ। 2002 ভোট দিচ্ছি। হ্যাঁ, আমার হাজবেন্ড 75 বছর বয়স, আমার 70 বছর বয়স। আমার স্পাইনাল কর্ডের সমস্যা, করাতে পারি না, তো সমস্যা হচ্ছেই। ইনি নিখিল মণ্ডল। নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা এলাকায় বাড়ি। নিখিলের দাবি, এসআইআর খসড়া তালিকায় তার নামের পাশে লেখা নিখোঁজ, অথচ এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমাও দেন। অভিযোগ, এ নিয়ে বিএলওর কাছে জানতে চাইলে তাকে হুমকি দেন বিএলওর স্বামী। এদিন নিখিলকে নিয়ে বিডিওর কাছে যান স্থানীয় বিজেপি বিধায়ক। বিওলার বলছে হবে হবে বলি আমাকে 1 মাস ধরে ঘুরাচ্ছে। কাগজ আমার অরিজিনাল কাগজ আছে। ওনার স্বামী বলছে জাপানিজ করে নাকি আমরা ভোট মোট করে দিতে পারবো না। হয়রানি হলেন তো? বেলা হয়রানি হচ্ছে, 1 মাস ধরে ঘুরছি আমি, এরম 1 মাস। বেশ কিছু বিএলওদের নাম চেঞ্জ করবার কথা বলেছিলাম, কিন্তু বিএলও কর্ণপাত করেনি, এই বিডিও কর্ণপাত করেনি। তারই পরিণতি এটা হচ্ছে। নিশিকান্ত মণ্ডল, তাকে মৃত দেখিয়ে দেওয়া হলো বা সরিয়ে দেওয়া হলো, তার এপিক দিয়ে অন্য কারোর নাম ঢুকিয়ে দেওয়া হলো। হুগলির আরামবাগ। এখানকার সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রভাবতী ভৌমিক, বয়স 83। খসড়া তালিকায় তার নামের পাশেই নাকি লেখা মৃত। এ নিয়েই শোরগোল। আপনি কি প্রত্যেক বছর ভোট দেন? হ্যাঁ, সববারে দিয়েছি, কিন্তু আপনাকে মৃত বলে দেখানো হচ্ছে ভোটার তালিকায়। দিতে যাবো না। আমাকে গাড়ি করে আনতে দেওয়ার সময় হেঁটে হেঁটে চলে গেছি, তাহলে না ভালো হলো। নামটা কারা বাদ দিল কিছু শুনেছেন? কত কি করে জানবো। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে এবার ডাক পড়ল সরকারি আধিকারিকদের। কালিম্পংয়ের লাভার বিডিও ও তাঁর পরিবারের সদস্যরা শুনানিতে হাজিরা দিয়েছেন। শুনানির নোটিশ পেয়েছেন বাঁকুড়ার ডেপুটি সিএমওএইচও। তিনি কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সরব। ভারতী চিক বড়াইক, কালিম্পংয়ের লাভার বিডিও, বাড়ি জলপাইগুড়ির মেটেলিতে। বিডিও তার পরিবারের সদস্যদের শুনানিতে হাজিরার নোটিশ পাঠানো হয়। ভারতী চিক বড়াইক, তার বাবা, ভাই ও বোনকে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে কমিশন। পরিবারের দাবি, তারা অনেক বছর মালবাজার মহকুমার জুরন্তি চা বাগান এলাকায় থেকেছেন। 1999 সালের মেটেলির হাসপাতাল পাড়ায় জমি কিনে বাড়ি তৈরি করেন। 2004 সালে ভোটার তালিকায় নাম ওঠে। তার আগে বারবার নাম তোলা। ভোটার কার্ডটা 2004-এর আছে। আমরা তো এখানেই আছি, এখন তো 26 বছর হয়ে গেছে। আপনারা এর আগে এখানেই থাকতেন? 2000 না, এখানে আমরা 99-এর জায়গায় করে আছি। এটা কি এখানে বাড়ি? নিজে বাড়ি। আর আমাদের যত রিলেটিভ জুরন্তি বাগানে আছে। গোটা পরিবারের কয়েকজনকে ডাক দিয়েছে হিয়ারিং? 4 জনকে। বহু এরকম সরকারি আধিকারিক আছেন পশ্চিমবঙ্গের, এমন বহুত পঞ্চায়েত সদস্য আছেন, বহু পশ্চিমবঙ্গের এরকম অনেক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, তারা তৃণমূলের আমলে, বামফ্রন্টের আমলে এইভাবে ওপার থেকে এসে এইভাবে নাম তুলেছেন। এসআইআর না হলে আমরা এত কিছু জানতে পারতাম না। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। নির্বাচন কমিশন যে নিজের খেয়াল খুশি মতো কাজ করছে, এটাই তার প্রমাণ। ওরা চাচ্ছে ভারতীয় নাগরিক কিভাবে কমানো যায়। যেহেতু ওর দাদারা সবাই ডিক্লেয়ার করেছে যে 1.5 কোটি নাম কাটতে হবে,
তার জন্য ভিডিও বাদ করছেন না। যে সেনাকর্মী তারও নাম কাটা যাচ্ছে, যে পুলিশ কর্মী তাদেরও হিয়ারিং এর লিস্ট আসছে। নিজে ভিডিও বসে হিয়ারিং নিচ্ছে, তার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ নাগরিকের কি অবস্থা? পানিহাটির বাসিন্দা সজল বিশ্বাস, বাঁকুড়ার ডেপুটি সিএমওএইচ। পানিহাটির শুনানি কেন্দ্রে তাকে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে। সোমবার স্বাস্থ্যকর্তার কাছে এই নোটিশ পৌঁছয়। 24 ঘন্টার মধ্যে কিভাবে হাজিরা দেবেন এই প্রশ্ন তুলে সরব ডেপুটি সিএমওএইচ। আমি বাঁকুড়া জেলার একজন ডেপুটি সিএমওএইচ, দীর্ঘ 20 বছর সরকারি চাকরি করছি এবং গোটা জেলার দায়িত্বে আমি আছি। আমরা পুলিশ ভেরিফিকেশনের পরে কিন্তু আমাদের সার্ভিস কনফার্মেশন হয়, তাহলে তাদের আবার কিসের প্রমাণ দেখাতে হবে? এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। কালকে আমাকে সকালে যেতে হবে, কিভাবে যাওয়া হবে সেটাই তো এখন টিকিট আমাকে অ্যারেঞ্জ করে কিভাবে হবে আমাকে বন্দোবস্ত করতে হবে, এইসব অনেক হেডেক রয়েছে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী ও বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। এসআইআর এর নাম বাদ সাধু সন্তদেরও ভারত সেবাশ্রমে দাঁড়িয়ে সরব মুখ্যমন্ত্রী। বিজেপির ইশারায় অন্যায় হচ্ছে বলে তোপ, অন্যায় বরদাস্ত নয় বলে হুঙ্কার মমতার। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ তার নামটাও কেটে দিয়েছে, অনেক মহারাজ তাদের নামও কেটে দিয়েছে, সাধু সন্তদের নামও বাদ গেছে সাধারণ মানুষের সাথে। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ, মাস্টার যা বলছেন কেউ প্রভুর নির্দেশ তাই পালন করছেন, এটা অন্যায় হচ্ছে মানুষের সাথে। এই অন্যায় বরদাস্ত করা সম্ভব নয়, করবও না। ব্যাস। 21-এর চেয়ে বেশি বাহিনী 26-এর ভোটে 1100 কোম্পানিরও বেশি বাহিনী, 1100 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব। বাহিনীর কোনো অপ্রতুলতা নেই, কমিশনকে জানিয়ে দিলেন সিআরপিএফ এর প্রতিনিধিরা। বাহিনী নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক ছিল, আর সেখানেই রাজ্য পুলিশের নোডাল অফিসার জানিয়ে দেন বিধানসভা ভোটে 35,000-এর বেশি পুলিশ দেওয়া সম্ভব নয়। রাজ্যে কত এবং কবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, কমিশন স্বরাষ্ট্র মন্ত্রক বৈঠক করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। চায়ের দোকানে মাদক ব্যবসা, সীমান্ত লাগোয়া খড়িবাড়িতে ফের জালে কারবারি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। কি জানা যাচ্ছে? দেখো, চায়ের দোকানের আড়ালে বারবার মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গতকাল রাতে অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ, এবং সেই সময় কিন্তু এই নীলকণ্ঠ বর্মনকে গ্রেপ্তার করা হয়। গত 6 মাস আগে নীলকণ্ঠ বর্মন এবং তার স্ত্রীকে একযোগেই কিন্তু ব্রাউন সুগার সহ পাকড়াও করেছিল খড়িবাড়ি থানার পুলিশ, এবং জেল থেকে ফেরার পর ফের কিন্তু তিনি সেই মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত হন। এরই মধ্যে দার্জিলিং জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী বিভিন্ন জায়গায় মাদক কারবারিদের উপর নজর রাখা হচ্ছিল। সেই মধ্যে কিন্তু নীলকণ্ঠ বর্মনের উপর হানা গতকাল কিন্তু ফের এই মাদক উদ্ধার করেছে। আজ তাকে শিলিগুড়ি মহকুমা জেলে তোলা হবে। ধন্যবাদ। 10 বছর পর নয়া রাস্তা গোয়ালপুকুরের মহুয়ায় পথশ্রীতে 2.5 কিলোমিটার ঢালাই রাস্তার শিলান্যাস। 1,52,00,000 টাকায় খরচে তৈরি হবে পাকা রাস্তা। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি স্থানীয়রা। জলপথে নয়, এবার থেকে সড়কপথে গঙ্গাসাগরে। সড়কপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে গঙ্গাসাগর, কাকদ্বীপের সঙ্গে জুড়বে কচুবেড়িয়া। মুড়িগঙ্গার ওপর তৈরি হবে 4 লেনের ফ্লাইওভার। সোমবার ব্রিজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন চেষ্টা করে তো গঙ্গাসাগরকে 1 পয়সাও কেউ দেয় না। আন্তর্জাতিক স্তরের মেলা, সারা পৃথিবীর অনেক টুরিস্ট এখানে আসে। বাংলার মানুষের জন্য, সারা বিশ্বের টুরিস্টদের জন্য, গঙ্গাসাগরের জন্য, সকলের জন্য আমি গর্ববোধ করছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। গঙ্গা সেতু, যেটা দীর্ঘদিনের এই মানুষের দাবি এখানকার, গঙ্গাসাগর সেতুর আজকে শিলান্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে। তারা টেন্ডার পেয়েছেন, রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন, যাতে আগামী দিন গঙ্গাসাগর আর 2-3 বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায়। গঙ্গাসাগর প্রতি বছর পুণ্যার্থীদের ভিড়ে সরগরম। গঙ্গাসাগরে পৌঁছতে পেরোতে হয় মুড়িগঙ্গা নদী, ভরসা ভেসেল। পর্যটক
স্থানীয়রা দীর্ঘদিন ধরে নদীর উপর সেতু তৈরির দাবি করেছেন। সেই মতো গঙ্গাসাগর সেতু তৈরির উদ্যোগ নেয় রাজ্য সরকার। সোমবার গঙ্গাসাগর সেতু শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেতু হয়ে গেলে জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া কাকদ্বীপ। সড়ক পথে কলকাতার সঙ্গে যুক্ত হবে গঙ্গাসাগর। और यहाँ की जो व्यवस्था है जो दुरुस्त कैसे हो, कैसे व्यवस्थाएं चलेंगी, कैसे किसी पिलग्रिम्स को कोई दिक्कत ना हो, इसकी व्यवस्थाओं को देखने के लिए आती हैं। दीदी को हृदय से आभार जो कि जो है आपने इतना बड़ा बीड़ा उठाया है और अपने बलबूते पर, स्टेट गवर्नमेंट के बलबूते पर, ये बहुत बड़ी बात है। और कितने दिनों से इस ब्रिज के लिए प्रतीक्षा हो रही थी, आज वह दिन आ गया। দ্বিতীয় হুগলি সেতুর মতো গঙ্গাসাগর সেতু হবে কেবল স্টেট। সেতুতে থাকবে একাধিক পিলার। দৈর্ঘ্যে 4 কিলোমিটার 757 মিটার, মোট 4 লেনের সেতু। দুপাশে থাকবে ফুটপাত। আজকে একটি ঐতিহাসিক দিন। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো গঙ্গাসাগর সেতুর। মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট 8 ও কচুবেড়িয়ার মধ্যে এই সেতু হচ্ছে। 5 কিলোমিটার লম্বা, 4 লেনের, মানে অত্যাধুনিক আধুনিক এই সেতু তৈরির জন্য খরচ হবে 1700 কোটি টাকা। আমি মনে করি সবাই আগে বলতাম আমরা সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, আর এখন মানুষ বলেন সব সাগর একবার, গঙ্গাসাগর বারবার। নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। বাংলায় ফের শীতের কামড়। দক্ষিণের জেলায় জেলায় আবারও কিন্তু পারদ পতন। কলকাতায় 10 ডিগ্রি পারদ, কনকনে ঠান্ডার স্পেল শুরু। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়াফেজ? দেখো, গত 13 বছর অর্থাৎ প্রায় এক যুগেরও বেশি কলকাতায় 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পারদ ছিল না। আজ 10.2 ডিগ্রি সেলসিয়াস। আমরা যা রেকর্ড ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে 2013 সালে 10 ডিগ্রি নিচে নেমেছিল, 9 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল। অর্থাৎ এই যে তাপমাত্রা, প্রায় রেকর্ড তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে, এবং শুধু কলকাতা নয়, কলকাতার মতোই তাপমাত্রা দক্ষিণবঙ্গ জুড়েই নেমেছে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করে গেছে। আমরা দেখেছি যে দার্জিলিং এ তুষারপাত হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা পাস করে গেছে। আর তারপরেই আবার কনকনে উত্তরে হাওয়া, উত্তর পশ্চিমের হাওয়া, সেই উত্তর পশ্চিমের শীতল হাওয়া, আর সেই কারণেই এই তাপমাত্রার পতন। এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু জেলায় আজ শীতল দিনের পরিস্থিতি রয়েছে, যেমন বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। যেমন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলাতে এরকম কোল্ড ডে অর্থাৎ কোল্ড ডে অর্থাৎ শীতল দিনের পরিস্থিতি, অর্থাৎ দিনভর কুয়াশাচ্ছন্ন আকাশ, দিনভর কনকনে ঠান্ডা। আর এই কনকনে ঠান্ডার স্পেল থাকবে আরো 3-4 দিন, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া। বেশ, বাংলা জুড়ে ফের শীতের কামড়। একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। কনকনে ঠান্ডায় কাঁপছে বাঁকুড়া জেলার। সর্বনিম্ন তাপমাত্রা হয়ে গেছে বাঁকুড়াতে 9.2 ডিগ্রি। আর শুধু বাঁকুড়া কেন, পুরুলিয়ার দিকে যদি নজর রাখি, হালকা কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা পুরুলিয়াতেও জাঁকিয়ে শীত। জেলার সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়াতে রয়েছে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জাঁকিয়ে শীতে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড়ও কিন্তু রয়েছে। এর পাশাপাশি ডেবরার দিকেও যদি আমরা নজর রাখি, ডেবরাতে জাঁকিয়ে ঠান্ডা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, সবং, পিংলা, ঘাটালে কনকনে ঠান্ডা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রির ঘরে। আর এর পাশাপাশি অবশ্যই উত্তরবঙ্গের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। উত্তরবঙ্গেও কিন্তু কনকনে ঠান্ডায় জুবুথুবু। দার্জিলিং, কালিম্পং, আবার এদিকে হালকা একটা বৃষ্টিও হয়েছে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে পার্থ। পাহাড়ের কি খবর আজকে? সকাল থেকে কেমন ওয়েদার রয়েছে পাহাড়ে? দেখো, শীতের স্পেল কিন্তু অব্যাহত করতে উত্তরবঙ্গে পাহাড়েও বেশ কনকনে ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং। দার্জিলিং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 4 থেকে 5 ডিগ্রি আশপাশে। কোথাও ঘন কুয়াশা রয়েছে এবং হালকা মেঘ থাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পূর্বাভাস আজও থাকছে পাহাড়ি এলাকায়। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং উচ্চ পার্বত্য এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সামনে রাখতে সেখানে তাপমাত্রা 1 ডিগ্রিতে নেমে এসছে এবং তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। একদিকে যেমন দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি সান্দাকপুরে কিন্তু বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। আর সমতলের জেলাগুলোতে তাপমাত্রা বেশ, একেবারে অনেক ধন্যবাদ।
বিশ্বকাপ জয়ীদের সংবর্ধনা রিলায়েন্স ফাউন্ডেশনের। মুম্বাইয়ে অ্যান্টিলিয়ায় জমজমাট ইউনাইটেড ট্রাম্প 2026 রিলায়েন্স ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারপারসন নীতা আম্বানির উদ্যোগ 3 ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেট টিমকে সংবর্ধনা। পুরুষ মহিলা দৃষ্টিহীন মহিলা টিমকে বিশেষ সম্মান আম্বানি পরিবারের। হাজির 3 টিমের অধিনায়ক রোহিত শর্মা, হরমনপ্রীত কৌর, দীপিকা টিসি। অনুষ্ঠানে হাজির ছিলেন সচিন, হার্দিক, রাহুল, সূর্যকুমার থেকে সানিয়া, ঝুলন, জেমাইমা, ঋতিমান থানারা। শীতের সন্ধে অ্যান্টিলিয়ায় অনুষ্ঠানে একেবারে চাঁদের হাট। নীতা আম্বানির কথায় স্পোর্টস ভারতকে ঐক্যবদ্ধ করে। हैप्पी न्यू ईयर, हैप्पी न्यू ईयर। एज आई सेड, नव वर्ष की शुभकामनाएं। Come closer, come closer, please. Come closer, come closer. दीपिका है। Hello, Deepika. वेलकम Yes. मैम लोग यहाँ. रोहित यहाँ पे. Wait. All of you left side. लेफ्ट साइड Look center. Center, please. Ma'am, look center. Out. ये कौन है? Look center. थैंक यू। नहीं, wait. Ma'am, wait.